আশেপাশে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমাদের ব্যবস্থাপনা, আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাপনা ঠিকঠাক চলছে তো, চলবে তো? এই রাজ্যের একটা রাজনৈতিক দল একটু একটু করে ভেঙে যাচ্ছে, নানা জায়গায় তার নানা রূপ। এ রাজ্যে তারা বিরোধী ভাগ হয়ে যাবার পরে কেউ আসল বিরোধী, কেউ নকল বিরোধী এমন দাবি করছে। আবার সংসদে গিয়ে এ রাজ্যের তৃণমূল কংগ্রেসই তারা আবার এনডিএর শরিক। আর ঠিক বুঝতে পারছি না কি ঘটছে, কি হচ্ছে। গোটা বিষয়টা যদি সামনে রাখি তাহলে তৃণমূলের কত রং, কত রূপ, সেটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই দ্বন্দ্বের কারণটা কি, এবং এই যে দ্বন্দ্ব, এটা কি গণতন্ত্রের পক্ষে খুব শুভ ইঙ্গিত? গণতন্ত্র আসলে ভেঙে যাচ্ছে না তো? যারা শাসক তারাই মুখোশ পরে বিরোধিতার জায়গায় চলে আসছে না তো? ঠিক এখানেই আমরা আলোচনাটা নিতে চাইব। যেভাবে সাধারণ মানুষের মতামতকে অগ্রাহ্য করে, সাধারণ মানুষের মতামত কি দাঁড়িয়েছে সেটাকে অগ্রাহ্য করে আমাদের রাজনীতিকরা নিজেদের মতো করে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, তার একটা স্বরূপ বোধহয় এখান থেকে খুঁজে পাওয়া যায়। আমরা সেই স্বরূপটাকে চেনবার চেষ্টা করব, এবং এই স্বরূপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে দেওয়ার দায়টাও আমাদের নিতে হবে। আসলে এই বিষয়টার উপর একটু আলোকপাত করি যে কিভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রূপ মাঝে মাঝে সামনে আসছে। আলোচনার জন্য ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। শ্যামল কুমার মিত্র, কর্মচারী আন্দোলনের অন্যতম প্রধান মুখ এবং রাজনৈতিক দিক থেকে তিনি যথেষ্টই প্রাজ্ঞ। এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবশ্রী ভট্টাচার্য। অধ্যাপক ডক্টর দেবশ্রী ভট্টাচার্যকেও আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই দেবশ্রী বাবুর কাছে আসি। দেবশ্রী বাবু, যেভাবে গোটা বিষয়টা সামনে আসছে, আমরা বুঝতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের আসলে রূপ কি, এবং এক্ষেত্রে আমাদের সংসদীয় গণতন্ত্রের যে রীতি, সেখানে কি কোনো আঘাত লাগছে না? মানে আপনার কি মনে হয়? শুভ সন্ধ্যা সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা। দেখুন, আপনি যে একটু আগে বললেন না যে এই তৃণমূল কংগ্রেসের এই যে এই ভেঙে টুকরো হয়ে যাওয়া বা আসল বিরোধী নকল বিরোধী রূপ নেওয়া, এটা এটা হচ্ছে কোন তৃণমূল কংগ্রেস? ভোটে হেরে যাওয়া তৃণমূল কংগ্রেস। একদম। দেখুন, ভোটে যতদিন ওরা জিতছিল তখন কিন্তু সব এক জায়গায় ছিল। কারণ এই যে লোকগুলো তাদের যদি ব্যক্তি জীবনের কার্যকলাপ এবং গণতান্ত্রিক আন্দোলনে বা রাজ্য বা দেশ গঠনে তাদের কন্ট্রিবিউশনটা যদি একদম নিখাত ভাবে মাপেন, তাদের দেখবেন এরা সবই, মোস্ট অফ দেম আর কি, সব মানে মোস্ট অফ দেম ভেস্টেড ইন্টারেস্ট ছাড়া এরা রাজনীতি করতে আসেনি। এবং এরা ওই ক্ষমতার কেন্দ্রবিন্দুর যে ওই বৃত্তের পেরিফেরিতেই এরা ঘোরাফেরা করতে শুরু করে, মানে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন এই ক্ষমতার বৃত্তের বাইরে এবং এই ক্ষমতায় থাকাকালীন এরা যে সম্বন্ধ গণবিরোধী কাজ করেছে, মানুষের স্বার্থ বিরোধী কাজ করেছে, রাজ্যের স্বার্থ বিরোধী কাজ করেছে, এইটা কিন্তু তারা জানতো যে আমরা যেদিন ক্ষমতায় থাকবে না, মানে তাদের অনেকভাবে কথায় আমরা দেখেছি যে তারা বেরিয়ে এসছে বা অন্য লোকও সতর্ক করেছে। কিন্তু যখন তারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতার বাইরে কিচ্ছু জানতো না, কোনো রাজনৈতিক মতাদর্শের ধার ধারতো না, কোনো রাজনৈতিক ইডিওলজি বা একটা মানুষ, আমরা মানুষ হয়ে জন্মেছি যে আমাদের যে আমি খুব মানে বলতে বাধ্য হচ্ছি এই কথাটা, যে ইন্টেলেকচুয়াল অনেস্টি যাকে বলে, তার কিচ্ছু ধার ধারতো না। কারণ জানে আমরা ক্ষমতায় আছি, মানুষ আমাদের ভোট দিয়েছে, আমরা দণ্ডমুণ্ডের কর্তা, ফলে আমরা আমাদের আক্ষেপটা তো বোঝাই, তারপরে জনগণ ওই ছিটে ফোটা। দেখুন আপনি, এই 75%, 25% এই ভাগগুলো প্রকাশ্যে হাইয়েস্ট লেভেল অফ গভর্নমেন্ট, হাইয়েস্ট লেভেল অফ দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড গভর্নমেন্ট, তারা এই কথাগুলো বলছে যে 25% রাখবি, 75% দিবি, এই কথাগুলো। বা দেখুন, একজন ল ব্রেকার, আপনি খুব এই ঘটনাগুলো খুব বিক্ষিপ্ত ঘটনা ঠিকই, কিন্তু এইগুলোকে যদি যোগ মানে আস্তে আস্তে জোড়া দেন, তাহলে কিন্তু পুরো এই খণ্ডচিত্রগুলোকে জোড়া দিলে না একটা পূর্ণাঙ্গ চিত্র পাবেন। দেখুন, একটা অফিসিয়াল মিটিং, এটা কিন্তু পাড়ার চায়ের দোকানে থেকে নয়, একটা অফিসিয়াল সরকারি মিটিং এ একজনকে বলছেন তুই তো বোম বাঁধিস, তোকে যেন দিয়ে কি হবে, তার মানে একজন ল ব্রেকার। সেটা রেকগনাইজ বাই কে? রেকগনাইজ বাই হোম মিনিস্টার অফ দ্য স্টেট, সরাসরি সরকারি এবং বলছে, মুখ্যমন্ত্রীও। ওরা মুখ্যমন্ত্রী। এবং সেই লোকটাকে আবার ভোটের টিকিট দিচ্ছে, মানে কোথায়, কোথাকার ভোটের টিকিট? অ্যাসেম্বলিতে। মানে সে
বিধানসভায় আসবে। বিধানসভা মানে কি? আইনসভা। মানে তাকে আইনসভার সদস্য করা হলো। কাকে? যে লোকটাকে উনি কয়েকদিন আগে ল ব্রেকার বলে আইডেন্টিফাই করেছিলেন, সেই লোকটাকে, সেই উনি কোন রকম ডিসক্লেমার না দিয়ে, না এই লোকটা শুদ্ধ হয়ে গেছে, এই লোকটা আর ল ভাঙবে না, তা সেসব কিছু বালাইনি, তাকে আবার ল মেকার করে দেওয়া হলো। মানে এই যে আপনার কোন মিনিমাম আর কি মতাদর্শবিহীন এবং মিনিমাম আর কি নিজের যে কনসায়েন্স, তাকে জবাব দেওয়ার মানে প্রয়োজনীয়তা নেই। হঠাৎ এইগুলো, এই রাজনীতিগুলো, এই রাজনীতিগুলো তৈরি হয়েছে ভারত, পশ্চিমবঙ্গে বিগত 15 বছর ধরে এর চাষ হয়েছে। তারপরে দেখুন এই যে আজকে যারা বলছে, যে দেখুন আজকে যারা তৃণমূল থেকে বেরিয়ে কেউ অন্য পার্টির, দেখুন এদের সবার অস্বস্তি কখন শুরু হয়েছিল আপনি মনে আছে নিশ্চয়ই, 2018 যে নক্কারজনক এরা পঞ্চায়েত নির্বাচন করেছিল, যে একদম। নক্কারজনক দখলের রাজনীতিটা করেছিল, তারপরে 2019-এ কিন্তু মানুষ পার্সিয়ালি কিন্তু এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং এবং আহ, মানে যা 18 জন হয়েছিল আসন সেটা পেয়েছিল, হ্যাঁ। আমরা জানি যে তো বিরোধী অস্বীকার হিসেবে করা যাবে জিতেছিল। না। মানুষ মনে করেছিল এদের এই 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 উদ্ধত্ত, এই চৌর্যবৃত্তি, এটাকে কাউন্টার করার জন্য বিজেপি কেই মানুষ এ মনে করেছিল বলে বিজেপিকেই ভোট দিয়েছিল। এবং বিজেপি ক্ষমতায় আসতে পারে এই সম্ভাবনায় 2021-এর আগে আপনারা জানেন চার্টার ফ্লাইট করে সবার তখন অস্বস্তি, সবার দম বন্ধ হচ্ছিল, সবার দম বন্ধ লাগছিল, দলকে দল চলে যাচ্ছিল। ঘটনাচক্রে যেভাবেই হোক না কেন তৃণমূল ক্ষমতায় আসে, তখন আবার সেই লোকগুলো আবার সেই দম বন্ধটা কেটে গেল, আবার চলে এলো মূল বৃত্তে, এবং যে রিসিপিয়েন্ট দল তাকেও আবার নিয়ে নিল তাদের সবাইকে। এইবার যারা এখন বলছে আবার এখন ক্ষমতা থেকে, দেখুন ওই মে 4, 4 তারিখ, 4ই মে দুপুর বেলা বা বিকেল বেলার পর থেকে যে সবার কনসায়েন্সটা যাচ্ছে, যে বিবেক জাগ্রত হলো, মেরুদণ্ড সোজা হলো, হ্যাঁ সেগুলো কিন্তু আগে হলো না। এমনকি যারা মমতা ব্যানার্জির মানে অনুপ্রেরণায় 10টা কথা বললে 8.5 বার বলতো, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং সেনাপতির উৎসাহে, সেই লোকগুলো যারা তাদের টাকায় ভোট লড়েছে, যখন নির্বাচনে সরকার করতে পারলো না, তাদেরই মনে হলো না এটা একটা বসিং চলছিল এখানে, তো একটা বসিং চলছিল। আরে বসিং আজকে থেকে না, দিন যবে থেকে অভিষেক ব্যানার্জির উত্থান হয়েছে, তবে থেকে এই বসিং চলছিল। এটা আমরা ব্যক্তিগত পরিসরে ক্ষমতাসীন দল তৃণমূলের বিভিন্ন নেতাদের কাছে আমরা শুনেছি, কিন্তু তারা ওই তখন তৈলমর্দনে কোথাও এতটুকু ঘাটতি দেখায়নি। কারণ আমি তো ক্ষমতার বৃত্তে থাকতে পারবো, ক্ষমতার বৃত্তে থাকতে পারবো মানে আমি আমার আয় বহির্ভূত প্রচুর সম্পত্তি করতে পারবো, মানুষের উপর অত্যাচার, মানুষের উপর ছড়ি ঘোরাতে পারবো, এবং বিভিন্ন ভাবে অসৎ উপায়ে অর্থ রোজগার করতে পারো, এই মোটের জন্য তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজকে তারা কি বলছে না, এটা বক্সিং চলছিল, আমাদের কোনো স্বাধীনতা ছিল না। এই এই এখন স্বাধীনতার খোঁজে তারা বেরিয়েছেন, তাই তো? এবং যারা এখন মানে মূল মমতা মানে কালীঘাট তৃণমূল যাকে বলছে কোট আনকোট, তাদের পক্ষ থেকে যারা মুখপাত্র, তারা খুব জোর গলায় বলছে যদি দম থাকে তাহলে মমতা ব্যানার্জির দেওয়া সিম্বলে, মমতা ব্যানার্জির দেওয়া টাকায় ভোটে জিতে এসে এরকম কথা বলছো, দম থাকে যে ওটা ছেড়ে দিয়ে তারপরে ভোটে জিতে আসো। এই তাদেরও কিন্তু বিবেকটা জাগ্রত হলো কিন্তু এখন। কারণ তারা যখন ওই বাইরন বিশ্বাসেরও আগে চলে যায়, একদম। নির্বাচিত মানুষের ভোটে নির্বাচিত একের পর এক পঞ্চায়েত, একের পর এক পৌরসভা একে দখল করে নিয়েছে। 0 পৌরসভা আপনি জানেন মুর্শিদাবাদে, জলপাইগুড়ি, এগুলো বিরোধীদের হাতে ছিল, দখল করে নিয়েছে। বিভিন্ন এমএলএদের যখন জোর করে ফোর্সফুলি নেওয়া হয়েছে বা অন্যভাবে নেওয়া হয়েছে, তখন এদের কিন্তু বিবেকের দংশন টংশন কিচ্ছু নেই। তখন এরা প্রশ্নটা করেনি যদি দম থাকে তাহলে তোমরা যে সিম্বলে, মানুষ যে সিম্বলে তোমাদের যে পার্টিতে তোমরা আছো বলে ভোট দিয়েছে, সেটা রিজাইন করে এসে আমার এখানে আমার সিম্বলে জয়েন করো। দাঁড়াও, ভোটে তারপরে আমার দলে এসো। এটা কিন্তু হয়েছিল, একটি কেসে হয়েছিল, আপনি নিশ্চয়ই জানবেন, এই 2011-র পরে বলি 13 সম্ভবত, আমি সালটা নিয়ে একটু মানে খুব কনফার্ম না, রেজিনগর কেন্দ্রে হুমায়ুন কবির একদম, যখন একদম। কংগ্রেস তৃণমূল এলো, তখন 6 মাসের জন্য মন্ত্রী করে দেওয়া হলো, এবং 6 মাসের মধ্যে যে উপনির্বাচনটা হলো সেটা হুমায়ুন কবির হেরেছিল। তারপর থেকে কিন্তু ওই আর কোনো যখনই চলে আসছে অন্য দলের এমএলএ বা অন্য দলের মানে জনপ্রতিনিধির কথা বলছি, আর উপনির্বাচন করেনি। এবং তাদের দুটো রূপ, ডাবল ফেস, স্পিকার যেরকম আমি একটা স্পিকার খুব সম্মানীয় পোস্ট, যদিও তবু আমি বলতে বাধ্য হচ্ছি, স্পিকার যেমন নির্লজ্জ দুচোখ বন্ধ করেছিল, তেমনি যে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী, তিনিও কিরকম দেখুন ডাবল স্ট্যান্ডার্ডটাকে কিভাবে প্রশ্রয় দিয়েছে,
তারা বিধানসভার ভেতরে গিয়ে বলতো না না আমরা আমরা এখনো কংগ্রেস বা সিপিএম বা অন্য দলে আছি, আর বাইরে এসে তারা তৃণমূল মিটিং করতো। এই যে দ্বিচারিতার রাজনীতি, এটাকে পেট্রোনাইজ করা হয়েছে, মানে ভ্যালু বেস পলিটিক্সটাকে আপনি বলছেন ভেঙে সেটাই চুরমার করে। এখন দেবসবাবু সেটাই এখন তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, মানে তারাই তৃণমূল তো যে অস্ত্র। একদম, মানে শি হ্যাজ বিন পেইড ব্যাক বাই হার ওন কয়েন। মমতা ব্যানার্জি একটা ওই মনস্টার হয়ে গেছে আর কি, মানে বুঝলেন তো, মানে এটা একটা মনস্টার তৈরি হয়ে গেছে আর কি। ফলে যে মানে এটা বুমেরাং হয়ে গেছে, যে অস্ত্রে মানুষকে অধিকার বা মানুষকে ফ্রিডম অফ এক্সপ্রেশন গুলোকে উনি কেড়ে নিয়েছিলেন। বিরোধী রাজনৈতিক দলের মানে কিছু আন্দোলনকে উনি বন্ধ করেছেন, বিরোধী রাজনীতিটাকে বন্ধ করে বিরোধী পরিষদটাকে উনি ছোট করতে চেয়েছেন, বারবার করে গলা টিপে হত্যা করতে চেয়েছেন। সেই একই ওয়েপেনে কিন্তু তুমি এবার ধরাশায়ী হলেন, কারণ এটাই ভবিতব্য ছিল। কারণ যে লোকগুলোকে নিয়ে উনি যে কাজগুলো করেছেন, এদের কখনো বিবেকের দংশন, এরা কখনো এটাকে ইন্ট্রোস্পেক্ট করেনি যে এটা আমরা করছি এটা কি গণতন্ত্রের পক্ষে। আচ্ছা বলুন দেখি, গণতন্ত্রের কথা বলা হচ্ছে, এই যে ছাত্র শিক্ষামন্ত্রী অমুক তমুক রয়েছে, আপনি বলুন তো 2011 থেকে 2026 একবার মাত্র ছাত্র নির্বাচন হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়, গণতন্ত্রের কথা বলা হয়েছে, কোথাও গণতান্ত্রিক আপনার নির্বাচন হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় চলে যাওয়ার পর কোথা থেকে কেউ, সব নেতারা সব বেডরুম, সব নেতারা সব রেস্টরুম, সব নেতারা কলেজগুলোকে এগুলোকে কি বানিয়ে রেখেছিল। তাহলে দেখুন, এরা গণতন্ত্রের কথা বলতো, মা মাটি মানুষের কথা বলতো, আসলে জনগণের রায়কে ভয় পেত, ভয় পেত বলেই তারা কলেজগুলোতে কোনোদিন নির্বাচন করেনি। একমাত্র বোধ হয় 2017-তে করেছিল আমার যতটুকু মনে পড়ে। এবং দখলের রাজনীতি, ওদের কিছু নেতা তাদের ওই যে পাইয়ে দেওয়ার ব্যাপার ছিল, ওদের তো ইডিওলজিটা কিছু ছিল না যে কেন এইভাবে পাবে, কেন মানুষের এইভাবে মানুষের অধিকার থেকে তুমি এভাবে কেড়ে নেবে, কেন তুমি তোমার কাজ হচ্ছে দেশ গঠন, ছাত্রদের মধ্যে থেকে দেশের ভবিষ্যৎ নেতা গঠন। তোমার কাজ ওখানে মৌরুষি পাট্টা করা নয়, তোমার কাজ তোমার পার্সোনাল রিসোর্সকে স্তূপীকৃত করা নয়। এই জ্ঞান কে দেবে? জ্ঞান দেওয়ার লোক কোথায় দলে? ওখানে তো সবাই মানে কি মানে আত্ম মানে যে এটাকে ভরপুর করার জন্য তারা রেডি। এবং কখনো মনে করে যে মানুষ কি করেছে, মানুষ খুব অসহায় ছিল, কারণ মানুষ কিছু রিয়াক্ট করতে পারেনি, মানুষ হয়তো প্রতিবাদ করতে পারেনি অনেক ক্ষেত্রে তাদের। কারণ দেখুন, বামফ্রন্ট পিরিয়ডেও হয়তো হয়েছে, বামফ্রন্ট পিরিয়ডে হয়তো না হয়েছেই, বামফ্রন্ট পিরিয়ডে কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে শেষের দিকে আহ, অনেক রকম একদম। পলিটিক্যালি কাউকে পরিচালনা করা হয়েছে, কিন্তু বামফ্রন্ট পিরিয়ডে কিন্তু এটা হয়নি যে প্রশাসনকে ব্যবহার করে বিরোধী কণ্ঠকে বন্ধ করা, তার এগেনস্টে মিথ্যা মামলা একের পর এক দেওয়া, কিন্তু এটা এই যে কিন্তু দল বদলের সংস্কৃতিটা পুরোপুরি এসে দাঁড়াল পশ্চিমবঙ্গে, তো এটা আমরা দেখিনি বাম আমলে। দেখেনি। এবং এবং আপনি যখনই এই সরকারের বিরোধিতা কিছু করেছেন বা এই দলের, আপনার এগেনস্টে মিথ্যে মামলা সিরিজ করা হয়েছে। কেন করা হয়েছে? আপনাকে একদম বন্ধ বিভিন্ন কর্নার থেকে আপনাকে একদম চেপে ধরার জন্য, যাতে কোনো বিরোধী চোখে চোখ রেখে কেউ যাতে কথা না বলে। এটা দীর্ঘদিন মানুষ সহ্য করেছে, পারেনি। মানুষ কোথায় পেরেছে, মানুষ জানতো আমার হাতে একটাই অস্ত্র আছে, 5 বছর করি আমি যদি নির্বিঘ্নে আমার ভোটটা কাজ করতে পারি, সেটাই হয়েছে। এবং তখন মানুষ দেখেনি বিরোধী কে, তার ইডিওলজি কি, সেগুলো হয়তো বিচার করার প্রয়োজন মনে করেনি মানুষ। মানুষ প্রথমে মনে করেছে এই অত্যাচার সরানোটা, এই আপাতমস্তক এই দুর্নীতিগ্রস্ত একটা শাসককে সরানো, এটা হচ্ছে প্রধান আমার কাজ। তার জন্য তারা অন্য দলকে নির্বাচিত করেছে। ফলে এক কথায় যদি বলেন, আজকে যা যা হচ্ছে তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের সাথে, সেটা হচ্ছে আমি শি হ্যাজ বিন পেইড ব্যাক বাই আর ওন কয়েন। যে কয়েনে ইনি অন্যায়ভাবে বিরোধী পথ ভেঙে চুরমার করার চেষ্টা করেছেন এই 15 বছর শাসনকালে, সেই একই কয়েনে উনি 15 দিনে হাওয়া হয়ে গেলেন। কারণ এটাই ওনার ভবিষ্যৎ ছিল, কারণ ওনার রাজনীতিতে 1 পয়েন্ট এজেন্ডা ছিল বামপন্থীদের সরানো, সেইটা হয়েছে। এরপরে আর কোনো এজেন্ডা ওনার কাছে ছিল না, কোনো পলিটিক্যাল কোনো ইডিওলজিক্যাল এজেন্ডার ধার ধারতেন না। খাও খাও খাও, কোনো একজন ওদের এমপি বলেছিল, একজন গায়ক এমপি। তো ওই এই রাজনীতিটাকে ইনজেক্ট করেছে, নীতিহীন এদল ওদল করার রাজনীতিটাকে উনি মানে ওটাকে পেট্রোনাইজ করেছেন। যার ফল হচ্ছে সমাজটাকে উনি কলুষিত করেছেন, সমগ্র বাঙালি সমাজটাকে উনি কলুষিত করেছেন। এবং তার দায় ওনাকে কিন্তু সুদূর প্রসারী ওনাকে কিন্তু নিতে হবে। ধন্যবাদ অনুপম।
বেশ, আমি শ্যামলবাবুর কাছে, শ্যামলবাবু একটু আগে দেবশ্রীবাবু বলছিলেন যে কিভাবে মামলা দেয়, আমি এই প্রসঙ্গটা পরে আসবো, যে আপনারা সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষার্থে প্রাপ্য দিয়ে পাওয়ার জন্য দিনের পর দিন আপনাদের কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে আপনাদের মামলা আটকে, সেই প্রসঙ্গটা আমি পরে আসবো। তার আগে আপনার কাছে জানতে চাইবো আমি, যে এই যে দেবশ্রীবাবু একটা অভিমুখ বললেন যে আসলে তো শেষ পর্যন্ত আমাদের ব্যবস্থাপনা, আমাদের গণতন্ত্রের খুব ক্ষতি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিলেন এ রাজ্যে, যে এ রাজ্যটা এমন একটা জায়গায় যে কে বিরোধী কে সরকার কিছু বোঝা যাচ্ছে না। দিল্লিতে যারা এনডিএর সঙ্গে রয়েছে, এ রাজ্যে তারাই বিরোধী পক্ষ, মানে কে কোন ইয়েতে মানে বিরোধী শূন্য হয়ে গেছে। সেই অর্থে আমরা যদি ভালো করে, এটা তো গণতন্ত্রের জন্য খুব একটা বিপদের জায়গা। দীর্ঘদিন আপনি ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে রয়েছেন, এই বিষয়টা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন, যে ভাবুন বিরোধী নেই আমাদের এখানে কিছু, মানে এমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছে যে এই মুহূর্তে বিরোধী বলে কিছু নেই। আচ্ছা, প্রথমেই বলি অনুপম বাবু, আপনার আওয়াজ কিন্তু স্পষ্ট আসছে না, আচ্ছা আওয়াজটা আমি একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আমি বলছি যে আমার কথা বোধহয় পিসিআর কে আমি বলছি যে আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে বোধহয়। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। এবারে আমি মূল বিষয়ে আসি। একটু পুরোনো দিকে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে, আপনি ভারতবর্ষে সমস্ত রাজনৈতিক দল পাবেন, সেই সব রাজনৈতিক দলকে আপনি সমর্থন করতে পারেন, বিরোধিতা করতে পারেন, কিন্তু তাদের একটা আদর্শগত ভিত্তি আছে। আর সেটা আপনি বিরোধিতা করতেই পারেন বা সমর্থন করতেই পারেন, কিন্তু একটা আদর্শগত অবস্থান বা মানে আদর্শগত একটা ভিত্তি আছে। মতাদর্শ হ্যাঁ, ভিত্তিক এক একটা দল। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আহ, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এটাতে কিন্তু কোনো মতাদর্শের বিষয় নেই। এবং প্রথম থেকেই, মানে যেদিন থেকে উনি দল গঠন করলেন, সেদিন থেকেই কিন্তু চুরি বিদ্যাটা উনি একদম, মানে খুব ভালোভাবে রপ্ত করে নিলেন। উনি কংগ্রেস ছাড়লেন কেন? কোনো আদর্শগত লড়াইয়ে না, উনি ছাড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন হলো, সেই নির্বাচনে ভোটে উনি পরাজিত হলেন। যেই পরাজিত হলেন, তখন ওনার মনে হলো যে কংগ্রেস সিপিএম এর বি টিম, কাজেই কংগ্রেসে থেকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা যাবে না। যদি ফলাফলটা উল্টো হতো, অর্থাৎ উনি যদি প্রদেশ কংগ্রেস সভাপতি হতেন দলীয় নির্বাচনে, তাহলে কিন্তু উনি কংগ্রেস ছাড়তেন না এবং একবারও বলতেন না যে সিপিএম বিরোধিতাটা ওই কংগ্রেসে থেকে করা যাবে। এবারে আসুন, উনি দল তৈরি করলেন, যখন কংগ্রেসের সভাপতি নির্বাচন হচ্ছে, তখন কিন্তু ওনার নতুন দল গঠনের যে প্রক্রিয়া নির্বাচন কমিশনে, সেটা কিন্তু প্রয়াত মুকুল রায় মশাই করে ফেলেছে। মানে আপনি ভাবুন, একদিকে প্রদেশ কংগ্রেসের নির্বাচনে উনি সভাপতি হিসেবে লড়ছেন, কিন্তু সেখানে যদি হেরে যান, উনি যে নতুন দল করবেন সেটা আগে থেকে ঠিক করে রেখেছেন, তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। উনার যে প্রতীক জোড়া ফুল চিহ্ন, এটাও হচ্ছে চুরি করা, এটাও ওনার প্রতীক নয়। আবার দ্বিতীয় যে, উনি যে সরকারে এসে যে নামটা দিয়েছিলেন মা মাটি মানুষের সরকার, এইটাও চুরি করে। এবার উনি নতুন দল গঠন করলেন, ঠিক আছে, কংগ্রেস খুব খারাপ, কংগ্রেসের থেকে লড়াই করা যাবে না, তা তুমি নতুন দল করেছো। কিন্তু দেখুন, প্রত্যেকটা জায়গায় ওনার দলের সঙ্গে এবং প্রত্যেকটা গণসংগঠনের সঙ্গে একটা তৃণমূল জুড়ে দিলেন। তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল কৃষক কংগ্রেস, তৃণমূল আইএনটিউসি, মানে সর্বত্র ওই কংগ্রেস শব্দটাকে কিন্তু রাখলেন। এবং কংগ্রেসের গণসংগঠনগুলো এবং দলের সঙ্গে তার আগে শুধু একটা তৃণমূল যোগ করে দিলেন, অর্থাৎ কংগ্রেস নামটাকে, উনি কংগ্রেস ছেড়ে এলেন কিন্তু কংগ্রেস নামটাকে চুরি করলেন। এমনকি 21শে জুলাই, এবার আপনি তো, আমার তো মনে হচ্ছে আপনি এটাও বলবেন যে 21শে জুলাই এর যে শহীদ দিবস, সেটাও আসলে কংগ্রেসের শহীদ দিবস। হ্যাঁ, এবারে আসুন, এই 21শে জুলাই প্রসঙ্গে আপনি যদি পরে কোনোদিন আলোচনা করেন, আমি বলবো যে কিভাবে মানে লাশ চাই, আমার মরদেহ চাই, এই আহ, এটাকে সামনে রেখে মমতা ব্যানার্জি এবং তার দলবল কি করেছিলেন, তার তথ্য সমৃদ্ধ আহ, আহ, আমার কাছে আছে। তা এবারেতে আপনি দেখুন, 2011 নির্বাচনে চলে আসুন। নির্বাচনে একটা নতুন রাজনৈতিক দল লড়ছে, লড়ছে কিসের টাকায়?
সারদার টাকা, চিটফান্ড সারদার টাকায় 2011 সালে তৃণমূল কংগ্রেসের যে 235 জন বিধায়ক পদপ্রার্থী লড়াই করেছিলেন, তারা প্রত্যেকে একমাত্র উপেন বিশ্বাস এই টাকা নেননি, বাকি সকলে সারদার টাকায় নির্বাচন লড়েছে। অর্থাৎ প্রথমেই বিধানসভা নির্বাচনে উনি ওনার যে বিধায়ক পদপ্রার্থী তাদেরকে চুরি বিদ্যাটা শিখিয়ে দিলেন। 2014 সালের নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচনে যে ওনার সাংসদ পদপ্রার্থী যারা ছিলেন প্রত্যেকে কেডি সিং এর যে অ্যালকেমিস্ট চিট ফান্ড তার টাকায় লড়েছে। একমাত্র দুজন সাংসদ পদপ্রার্থী ওই কেডি সিং এর দেয়া অ্যালকেমিস্টের টাকা নেননি, শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী। অর্থাৎ শুরুটা হচ্ছে চুরি করে। এবারে উনি 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরই নিজে চুরি করতে আরম্ভ করলেন। ওনার দুটো ছবি, চিটফান্ড কর্তা সারদা সেন, তিনি কিনলেন 1,98,00,000 টাকা দিয়ে। আর একটি ছবি রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু কিনলেন 1,82,00,000 টাকা দিয়ে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই অনেক মানে বড় মাপের শিল্প, কারণ আমরা যে সমস্ত প্রথিতযশা শিল্পীদের দেখেছি তাদের ছবিও এই বিপুল মূল্যে বিক্রয় হয় না। কিন্তু মুশকিলটা আবার চিটফান্ড মালিক তারা লক্ষ লক্ষ সাধারণ মানুষের কে একবারে পথে বসিয়েছেন চিটিংবাজি করে। তার মানে তারা যে শিল্পবোদ্ধা হবে না এটাও আমরা বলছি। কিন্তু মুশকিল হলো যে এই দুজন যেই জেলে চলে গেল না, এই যে মানে অতি উচ্চ মানের যে শিল্প মমতা বন্দ্যোপাধ্যায়, তার কিন্তু আর কোনো চিত্র প্রদর্শনী হলো না বা কোনো ছবি কেউ 5 পয়সা দিয়েও কিনল না। অর্থাৎ এইটা যে মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সামনে রেখে একটা তোলাবাজি, এই নিয়ে সন্দেহের কিন্তু কোনো অবকাশ নেই। তারপরে উনি ওনার দলটাকে কিভাবে গড়ে তুললেন দেখুন। প্রত্যেকটা জনপ্রতিনিধি, বিচ্ছিন্ন দু একটা ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু প্রতি স্তরের সমস্ত জনপ্রতিনিধি তারা হচ্ছেন দুর্নীতিগ্রস্ত এবং ওনারা সরকারিভাবে মহাজাতি সদনে দোলা সেন আইএনটিটিইউসির সভানেত্রী, তিনি বললেন 75-25 রেশিওতে ভাগ হবে, 75% পাঠাবে সর্বোচ্চ স্তরে দলে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে 25% নিজেরা রাখবে। এই যে তৃণমূল দলটাকে আপনি যদি সিপিএম এর কোনো লোক বা কংগ্রেসের কোনো কর্মী বা অন্য রাজনৈতিক দল এসোসিয়াই এদের যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি কি করেন, সে বলবে আমি শিক্ষকতা করি, কি আমি অফিসে চাকরি করি, কি আমি সবজি বিক্রি করি, কি আমি হকারি করি, একটা পেশার নাম বলি, আমি অটো চালাই। কিন্তু আপনি তৃণমূলের যে কোনো কর্মীকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি করেন, উত্তরটা আমি তৃণমূল করি। অর্থাৎ তৃণমূল করাটাকে উনি রোজগারের একটা পন্থা হিসেবে ব্যবহার করেছেন, পেশা হিসেবে পরিবর্তিত করেছেন। ফলে হয়েছে কি, ওনার যে জনপ্রতিনিধি যে স্তরের হোক তারা প্রত্যেকে কিন্তু দলটা করেছে শুধুমাত্র দুর্নীতি করে নিজের মানে পূর্ববর্তী এবং পরবর্তী চতুর্দশ পুরুষের বিপুল মানে আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের লক্ষ্যে। এবার নির্বাচন হলো, নির্বাচনে আপনি দেখুন যে তৃণমূল কংগ্রেস 41% ভোট পেয়েছে। একদম। এবারের নির্বাচনে বিজেপি কিন্তু ওই নির্বাচন কমিশনকে স্ট্রাইকারের ভূমিকায় নামিয়েছিল। অতি বড় বিজেপি সমর্থকও নিশ্চয়ই এই দাবি করবেন না যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে, একেবারে স্ট্রাইকারের ভূমিকায় নামিয়ে দিয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্ট তার একের পর এক নির্দেশে বিজেপিকে নির্বাচনের সুবিধে করে দিয়েছে। আপনি দেখুন 27,16,000 ভোটারের তাদের নাম তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট হয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষে এবারে কিন্তু কোনো শক্তি ছিল না, সুপ্রিম কোর্টও ছিল না, জাতীয় নির্বাচন কমিশনারও ছিল না এবং পরিস্থিতিও ছিল না। তারপরেও তারা 41% ভোট পেয়েছে। কিন্তু ভোট পাওয়ার পরেই এই যে মানে একেবারে নজিরবিহীন যে ভাঙন বা শেষ হয়ে যায়, এটার কারণ কি?
কারণ হচ্ছে এরা তো প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। এখন এই মানে বিধায়ক ক্ষমতায় থাকবার সাংসদদের জন্য, ক্ষমতায় থাকবার জন্যই রাজনীতিটা করতেন এরা। একমাত্র এ হচ্ছে যে কোনো ভাবে হোক আমাকে দুর্নীতির অভিযোগে জেলে যাওয়া থেকে বাঁচতে হবে। এবং এই প্রথম বিজেপি, সারা ভারতবর্ষে বিজেপি বিভিন্ন বিরোধী দলের সাংসদ বিধায়কদের কিনছেন বিপুল টাকায়, এটা কোনো নতুন ঘটনা নয়, এটা একেবারে অপারেশন লোটাস, এটা সবাই জানে। কিন্তু পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীকে এক নয়া পয়সা খরচ করতে হলো না, তিনি শুধু একটা প্রদর্শন করে দিলেন। প্রদর্শনটা কি? ওই কিছু চুনোপটকি তৃণমূল নেতাকে জেলে ভরে দিলেন, আর ওই ডিম ছুঁড়ে মারা, হেনস্থা ইত্যাদি ইত্যাদি, এটা একদম পরিকল্পিত ভাবে জনরোষের নামে চালিয়ে দিলেন। ব্যাস, এই সব বিধায়ক সাংসদদের মনে একটা মানে ফিয়ার ভয়। সাইকোসিস তৈরি হয়ে গেল যে আমরাও তো চোর, তাহলে আমাদেরও তো ধরবে, জেলে ভরবে। ওই জন্য কোন রকম এ না দেখে এরা কিন্তু বিজেপি শরণাপন্ন হলো। এই 65 জন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা আসল তৃণমূল বলে দাবি করছেন, এরা একটা খাপে এলো যে আমরা আসল তৃণমূল, এটাও বিজেপি তৈরি করে দিল। কারণ বিজেপি দেখলো যে এই লোকগুলো এত মানে দুর্নীতিগ্রস্ত, এত কলঙ্কিত, এদের যদি সরাসরি দলে নিই তাহলে মানে এই যে ওয়াশিং মেশিনের তত্ত্ব, এটা একদম আরো স্পষ্ট হয়ে যাবে। বিজেপির যারা আদি কর্মী তারা ভয়ঙ্কর ক্ষুব্ধ হবে। ওই জন্য আলাদা আলাদা গুলো আধারে রাখলেন। এখানে আলাদা আধারটা হচ্ছে আসল তৃণমূল। এর নেতৃত্ব দিচ্ছেন কে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর অতীত ইতিহাস কি? ইনি মহিলা গঠিত কেলেঙ্কারিতে ভয়ঙ্কর রকমে ফেঁসেছিলেন এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, তিনি গ্রেপ্তার হতেন। সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে ভয়ঙ্কর মানে কুৎসিত সমস্ত প্রচার হচ্ছিল। তখন সিপিএম দল তাকে বহিষ্কার করে, মমতা ব্যানার্জি তাকে আশ্রয় দিলেন। বিনিময় মূল্য কি? যে ওই মহিলা গঠিত কেলেঙ্কারিতে যে এফআইআর, তাতে ঋতব্রত বাবু গ্রেপ্তার হবেন। তো উনি আগে বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে লেলিন খুঁজতেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেলিন পেতেন, এখন শুভেন্দু অধিকারীর মধ্যে লেলিন পাচ্ছেন। তো ইনি হচ্ছেন নেতা। আবার সংসদে যান, ওখানে বিজেপি আবার অন্য একটা দোকান খুলে রেখেছে, সেটা হচ্ছে ওই এনসিপিআই। এই পার্টি কোথায় ছিল? তার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে 75 টাকা, ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে 75 টাকা। এবার আপনি ভাবুন, মানে ন্যূনতম চেক ফেসিলিটি অ্যাভেল করতে গেলে 1000 টাকা ব্যাংক ব্যালেন্স রাখতে হবে, সেটুকুও নেই। সেই দলটা, তারা ওই 22 জন তৃণমূল সাংসদ সেই দলে ঢুকে গেল, একেবারে পরিকল্পিত।